ব্যাংক ডাকাতি ও হামলায় থমথমে বান্দরবানের রুমা ও থানচি। সড়ক যোগাযোগ ও বাজারঘাট বন্ধ, শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে বলছেন বিশ্লেষকরা। বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের 1 বছর আছে, এখনো অনুদান না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। ঈদের পর মার্কেটে নির্মাণ কাজ শুরু। রংপুরে বেশিরভাগ মার্কেটে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, বড় দুর্ঘটনার আশঙ্কা নগরবাসীর। আগুনে পুড়ল খুলনার সালাম জুট মিল। ঘরমুখ মানুষের চাপ সামলাতে প্রস্তুত দক্ষিণাঞ্চলের পরিবহন মালিকরা। নৌপথে থাকছে বিশেষ ব্যবস্থা, নিরাপত্তা দিতে প্রস্তুত প্রশাসন। এবং হুমকির মুখে বসিলার জমিদার কৃষ্ণ শ্যাম কিশোর রায়ের পুকুর 8 বছর ধরে দখলে রেখেছেন গোলাম মাওলা গং, জানে না প্রশাসন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। 17 ঘন্টার ব্যবধানে বান্দরবানে 2 ব্যাংকের 3টি শাখায় লুটপাট ও হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে রুমা ও থানচিতে। আতঙ্কে স্বাভাবিক চলাফেরায় ভয় পাচ্ছেন স্থানীয়রা। জেলা শহরের সঙ্গে বন্ধ রয়েছে পরিবহন যোগাযোগ। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সন্ধ্যার শান্ত পরিবেশে অভ্যস্ত বান্দরবানের পাহাড়ি উপজেলা রুমার বাসিন্দারা, কিন্তু মঙ্গলবার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অস্ত্রধারী কেএনএফ-এর হামলায় হতবাক তারা। রাতে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ এবং যানবাহন চলাচল বন্ধ করে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি। এই ঘটনার কারণে এখানের ব্যবসায়ীরা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই আতঙ্কগ্রস্ত মধ্যে রয়েছে। আমরা আমাদের বউ বাচ্চা পিলারিকে অনেক কষ্ট করে এখানে জনগণকে আমরা সেবা দিতে এসেছি। সেবা দিতে এসে আজকে আমরা এই বিভিন্ন ইয়ার মধ্যে আমরা পড়ছি, আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। ব্যাংকে যখন আয়া দেখে কম্পিউটার সবকিছু দ্রয়া সবগুলো ভাঙাচোরা, আয়না তেনা সব একটাও ভালো নয়, কাগজপত্র করে ছিঁড়ে ফেলছে। এই গাড়ি ধুম ধাম সাইড একটা পর একটা ইয়ার পর খালা মুখের মধ্যে মোবাইল 1.5 ঘন্টার ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটে জেলা পরিষদ এলাকায়। ঘটনার পর এখনো স্বাভাবিক হতে পারেনি স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ভয়ে বাজারের দোকানপাট খুলছে না বিক্রেতারা। পুরো উপজেলা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা এই অঞ্চলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। এরপর আমি বলবো যে সক্ষমতার বৃদ্ধি, সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া, সবসময় চলছে এবং আগামীতেও চলবে। জীবনের নিরাপত্তা দাবিতে বুধবার দীর্ঘ সময় মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার পর বুধবার রুমা পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনী রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি পদস্থ কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফের অশান্ত পাহাড়। মঙ্গলবার ও বুধবারের ঘটনা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। অস্ত্র ও টাকার প্রয়োজনে ব্যাংক লুটের ঘটনা মনে হলেও এর পেছনে অন্য কোনো শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবিও তাদের। চট্টগ্রাম থেকে AK-M নাচিমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার রাত 9টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে কুচিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সশস্ত্র সদস্যরা। এর 24 ঘন্টা পেরোনোর আগেই বুধবার একই জেলার থানচিতে সন্ত্রাসী হামলা চালিয়ে 2টি ব্যাংক ডাকাতি করে সন্ত্রাসীরা। এখানেও অভিযোগের তীর সেই কেএনএফ-এর দিকেই। পাহাড়ে অপেক্ষাকৃত নতুন সশস্ত্র সংগঠন কেএনএফ 2022 সালের মাঝামাঝি থেকে মূলত বান্দরবান জেলা কেন্দ্রিক তৎপরতা শুরু করে। বান্দরবানের বম জাতি গোষ্ঠীর কিছু ব্যক্তি এই সংগঠন গড়ে তোলায় বড় ভূমিকা রাখে। পাহাড়ে কেএনএফ-এর আস্তানাতেই প্রশিক্ষণ নিয়েছিল সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা। এমন তথ্য হাতে আসার পর পাহাড়ে ধারাবাহিক অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে কেএনএফ। একই সঙ্গে সংগঠনটির সশস্ত্র সৈন্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গত বছরের মে মাসে গঠিত হয় শান্তি কমিটি। গত মাসে তাদের দ্বিতীয় দফা বৈঠকও হয়। এরই মধ্যে এমন ঘটনা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে বড় ধরনের বাধা তৈরি করবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল। এখানে এই ঘটনাটা হতে পারলো কি করে, এই ঘটনাটা ঘটার কারণ কি, কারা এর পিছনে ইন্ধন দিয়েছে, সেটাই এখন খুঁজে বের করা আগে সবচেয়ে বড় দরকার। এদের চলাচল, যারা অশান্তির কারণ,
তাদের উপরে সবসময় গোয়েন্দা নজরদারি করা একেবারেই অবশ্য কর্তব্য। আপাত দৃষ্টিতে অস্ত্র ও টাকার প্রয়োজনে এমন হামলা হলেও এখানে বাইরের কারোর ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখার দাবি মেজর এমদাদুল ইসলামের। আসলে এটা কুকিচিন না অন্য কোনো দল এখানে ডাকাতি করার জন্য একটা বেশ ধারণ করেছে, সেটা এখনো দেখার বিষয়, এটা প্রমাণ করার বিষয়। মঙ্গলবার ও বুধবারের ঘটনায় পাহাড়ের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, যা পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করবে বলেও মনে করেন এই বিশ্লেষক। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুকিচিং নানাভাবে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতিতে এই গ্রুপটি জড়িত বলেও জানান তিনি। জানান, ব্যাংক ম্যানেজার ও পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। প্রয়োজনে নামবে সেনাবাহিনী। জয় যাদবের রিপোর্ট। মঙ্গলবার রাতে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের পর বুধবার দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি হয়। আহত হন ব্যাংকের গার্ড কমান্ডার। ডাকাতরা ব্যাংক লুটের পাশাপাশি নিয়ে গেছে পুলিশের 8টি SMG রাইফেল ও আনসারের শর্ট গান। অপহরণ করা হয়েছে ব্যাংকের ম্যানেজারকে। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এই ঘটনায় বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF জড়িত। যেই জঙ্গি গোষ্ঠীটা করেছেন এটা তো আমি বললাম কুকিচিন। ইদানিংকালে আমরা দেখেছিলাম এই কুকিচিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল। থানচিতে বিজিবি ওই ইস্টার মধ্যে বিজিবির ক্যাম্পের রয়েছে, একটা বিওপি রয়েছে। এরা তো প্রাথমিকভাবেই এটা করেছে, রেজিস্ট্যান্স করছে। এখন ধরেন আর্মি যাবে সেখানে এবং এই অপারেশনটা এখনো চলছে। আমাদের বিজিবি, আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছেন। কেন, কি কারণে KNF এমন ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তো এই জিনিসটা আমাদের কাছে একেবারেই নতুন, কারণ থানচি একটা শান্তিপূর্ণ এলাকা, রোমা একটা শান্তিপূর্ণ জায়গা ছিল। বেশ কিছুদিন ধরে এখানে শান্তির অবস্থা বিরাজ করছিল। সেই জায়গাটিতে কেন এরা বেছে নিল সেই সব কিছু আমাদের দেখার বিষয় রয়েছে। আমরা এগুলি সব দেখে এগুলি চেক করে যা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সাথে সীমান্তে দুই দেশেরই অবৈধ ব্যবসায়ীরা সক্রিয়। সেখানে মৃত্যু রোধে সরকার আলোচনা করবে। ওই দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে যাতে করে তারা ওই নন লেথাল আর্মসগুলো ইউজ করার জন্য। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বঙ্গবাজার ট্র্যাজেডির 1 বছর আজ। 2023 সালের আজকের দিনে ভয়াল আগুনে পুড়ে যায় বঙ্গবাজারের দোকানপাট। সহযোগিতায় খোলা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রায় 6 কোটি 12 লাখ টাকা। তবে তার 1 টাকাও পাননি কোনো ব্যবসায়ী। পুড়ে যাওয়া মার্কেটের স্থানে হচ্ছে 10 তলা বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। ঈদের পরই যার নির্মাণ কাজ শুরু হবে। তবে এই মার্কেটে দোকান বরাদ্দ পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। আজ ভয়াল 4 এপ্রিল। বিভীষিকাময় সে ভোর বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য বয়ে আনে কালো ছায়া। আগুনের লেলিহান শিখায় নিঃস্ব হয় কয়েক হাজার ব্যবসায়ী। ক্ষতি কাটিয়ে উঠতে না পারলেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকে। পুড়ে যাওয়া মার্কেটের খালি জায়গাতে অস্থায়ী দোকান বসিয়ে কোনো রকমে ব্যবসা করছেন তারা। 1 বছরেও ভয়াল সেই দিনের ক্ষত শুকায়নি ব্যবসায়ীদের। রাত্রে ফায়ার সার্ভিসে ডাক দিলে আমি সবার আগে মার্কেটের দিকে তাকাই, হয়তো মনে আবার লাগছে। সে সময় ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় বিভিন্ন শ্রেণীর মানুষ। সহযোগিতায় খোলা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রায় 6.5 কোটি টাকা। তবে তার 1 টাকাও পাননি কোনো ব্যবসায়ী। এখন তো পাইনি আমরা, আর কবে দিব এটা বলতে পারি না। এখন পর্যন্ত আমরা যারা ভাড়াটিয়া মালিক আছি আমাদেরকে কোনো সহযোগিতা কেউ করে নাই। শুনছি যে আসছে এবং প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিলের থেকে 1 টাকা দেবে। ব্যবসায়ীদের এমন অভিযোগ স্বীকার করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের টাকা পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। 21-21.5 কোটি টাকার মতো হবে। এইটা দিয়ে মেয়র সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই টাকাটা কিভাবে দেওয়া যায়। তারপরে ধরেন একজন 1-1.5 লাখ টাকার মতো হয়তো পাবে।
এইটা ওনারা নেবে না দোকানের এগেনস্টে সে টাকাটা জমা দিবে? কারণ দোকানের এগেনস্টে টাকাটা যদি প্রথম কিস্তিটা ওরা জমা দেয় তাহলে ওর দোকানটা মানে কনফার্ম হইল। এদিকে পুড়ে যাওয়া বঙ্গবাজারে হবে আধুনিক 10তলা ভবন। নতুন নাম হবে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। ব্যবসায়ী নেতারা জানান ঈদের পরপরই নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে জায়গা খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী অচিরেই মনে করে এই মাসে আমরা তো বলতেছি 15 তারিখ অত যে কোনো মুহূর্তে টাইম দিতে পারে যে উদ্বোধন উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, উনি নিজে সম্মতি জ্ঞাপন করছে। তো এটাকে আমরা আশা করি মনে করো 20-25 তারিখের আগে হয়ে যাবে। এদিকে মার্কেটে দোকান বরাদ্দ পাওয়া নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিষয়টি খোলাসা করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। 2961 জন ইতিমধ্যে আমরা তালিকা সবার সামনে এবং আমাদের ওয়েবসাইটে সব জায়গায় আমরা দিয়েছি। এরপরেও আমাদের যে অতিরিক্ত দোকান থাকবে এই ব্যবসায়ীদের থেকে আমরা দরখাস্ত উন্মুক্তভাবে আহ্বান করা হবে, তখন তাদের মাঝেও লটারি করে বাকি দোকানগুলো কিন্তু ওইভাবে বরাদ্দ দেওয়া হবে বিধিবিধান অনুসরণ করে। মার্কেটের নির্মাণ কাজ চলাকালে বিকল্প ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রংপুর মহানগরীর বেশিরভাগ বিপণী বিতান ও মার্কেটে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। কয়েকটিতে আগুন নেভানোর সামগ্রী থাকলেও বহু আগেই তার মেয়াদ শেষ হয়ে গেছে। ঝুঁকি এড়াতে মাঝে মধ্যে সচেতনতামূলক কর্মকাণ্ডেই দায়িত্ব শেষ করছে ফায়ার সার্ভিস ও নগর কর্তৃপক্ষ। এ কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন নগরবাসী। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সালে আপনার যখন মার্কেটে আগুন লাগে ডিসি না সরকার কেউ আমাদের আগায় আসে, আমরা নিজ উদ্যোগে এই খুবই গোড়াটাতে আমরা নিজেরাই ক্লিয়ার তৈরি করি। সেই দুর্ঘটনার পর রংপুর মহানগরের নবাবগঞ্জ গুদরি বাজারে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মার্কেট সংস্কারের পর সময় গড়িয়েছে প্রায় 3 যুগ। এখন বিদ্যুতের নড়বড়ে সংযোগ সহ পুরো মার্কেট জুড়ে ঘিঞ্জি পরিবেশে বেচাকেনা হলেও বাড়ছে বড় বিপদের ঝুঁকি। নিরাপত্তাহীনতার শেষ চূড়ায় থাকা মার্কেটটির ভেতরে দিনভর জলে চুলা, পাশে থাকা গ্যাস সিলিন্ডার যেন জীবন্ত বোমা। গা ঘেঁষাঘেঁষি করে গড়ে ওঠা দোকানের সংখ্যাও কয়েক হাজার। মাত্র 2.5 ফিট গলির এ মার্কেটের নিচতলায় দোকান আর ওপরে গুদাম ঘর। নগরী, শালেক, জামাল, সুপার, জেলা পরিষদ কমিউনিটি সহ অধিকাংশ মার্কেটেই নেই আগুনের ঝুঁকি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা। তারা কথা দিয়েছে তারা তাদের যে ফায়ার সেফটির যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করবে। এর মধ্যে যদি এই কার্যক্রম সম্পন্ন না করে যৌথ উদ্যোগে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে। মার্কেটগুলোর যে আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভ থাকবে সেটাও আমাদের নাই। এদিকে মার্কেটের চারপাশে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক, ইন্টারনেট ও ডিশ লাইনের জঞ্জাল যেন দুর্ঘটনার আরেকটি বড় ফাঁদ। যে তার ঝুলন্ত আছে সেই তারের দুর্ঘটনা যে কোনো মুহূর্তে অকারণ ঘটতে পারে। তবে আসলে প্রশাসনেরও কিছু উদ্যোগ নেওয়া জরুরি। নগর পরিকল্পনাবিদদের দাবি, আবাসিক ভবনের নকশায় অগ্নি নিরাপত্তা ছাড়াই মার্কেট গড়ে ওঠার তথ্য পেয়েছে নগর ভবন। আবাসিক হিসেবে প্ল্যান অনুমোদন নিয়ে কমার্শিয়াল বা বাণিজ্যিক হিসেবে ব্যবহার করে তাহলে এটা প্ল্যান আমরা অনুমোদন বাতিল করতে পারি। এ নিয়ে কথা বলেন জেলা প্রশাসক ও মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট। সিটি কর্পোরেশনের এখানে দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। সিটি কর্পোরেশন যদি তার নিয়ম নীতির দিকে লক্ষ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা মনে করি রংপুরকে আমরা নিরাপদ রাখতে পারবো। যাতে ভোগান্তি ছাড়া পেতে পারেন, স্মার্টলি পেতে পারেন, সেটা আমাকে এনশিওর করতে হবে। পোশাক আশাক সেগুলো যখন তারা নেবেন তারা যেন স্বাচ্ছন্দ্যে নিতে পারে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 5.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে খুলনা রূপসার বেসরকারি সালাম জুট মিলের লাগা আগুন। নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট, পাশাপাশি নৌবাহিনীর 3টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাবে ফায়ার সার্ভিস। খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন খুলনা রূপসার জাবুসা চৌরাস্তা এলাকা। বুধবার বিকেল 5:30টার দিকে সালাম জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। বাইরে থেকে পাটকলের ভেতর আগুনের ফুলকি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। আগুন লাগলে আমরা প্রাথমিক পর্যায়ে পানি দিছি গ্যাসের দিছি, কোনোতে কাজ হয়নি।
মুহূর্তের ভিতর, সেকেন্ডের ভিতর, 1 সেকেন্ডের ভিতর আগুন ধরে সব শেষ হয়ে গেছে ভাই। ফায়ার সার্ভিস আসতে মনে হয় 1 ঘন্টা পরে আইসা ফায়ার সার্ভিস। এবার ওয়ার্কাররা ভাড়া চলে আসে সব, আর ওয়ার্কাররা কিছু লোক গ্যাস টাস মারছিল, তাতে কাজ হয়নি। দেখতে মনে হয় 15-20 মিনিটের মধ্যে সব ফ্যাক্টরিতেই আগুন ধরে গেছে। খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, বটিয়াঘাটা থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট। 6টা ইউনিট ভিতর থেকে যারা আগুনের মধ্যে চলে গেছে, আগুনের মধ্যে অলরেডি চলে গেছে, তারা তীব্রতার মাঝে রমজানের সময় তারপর কাজ করছে। এরপর মাস দিয়ে যারা এখান থেকে সাপোর্ট দেওয়ার পর অতিরিক্ত যেগুলো আছে তারা জানালে দিয়ে সাপোর্ট দেখছে একের পর একদিন ভিতরতে চলে না, যেখান থেকে সুযোগ পেয়েছে সেখান থেকে আগুন নির্বাপনে আপ্রাণ চেষ্টা করছে। তারা তো বসে নেই, এক কথা বলতে হবে যে জানালা দিয়ে হোক, দরজা দিয়ে হোক, আর উপর দিয়ে হোক। তবে আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত শেষে ক্ষয়ক্ষতির তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। পদ্মা সেতু চালু হওয়ার পর সড়ক পথে বেড়েছে দক্ষিণাঞ্চলের যাতায়াত। এর সামনে রেখে যাত্রীর চাপ সামলাতে নানা ব্যবস্থা নিয়েছে পরিবহন মালিকরা। নৌপথেও থাকছে যাত্রীদের জন্য নানা ব্যবস্থা। আর যাত্রীদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানবো শফিক মুন্সির রিপোর্টে। পদ্মা সেতু চালুর পর থেকেই সড়ক যোগাযোগে নতুন মাত্রা পেয়েছে নদীমাতৃক বরিশাল। একসময় নৌপথই ছিল দক্ষিণাঞ্চলের যাত্রার অন্যতম মাধ্যম, তবে এখন সময় বদলেছে। এ রুটে বেড়েছে গণপরিবহনও। রেগুলার যে পরিমাণ ভাড়া নেওয়া হয় ঈদের টাইমে 20 রোজার পর থেকেই শুরু হয়ে যায় তাদের অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রে। সেই গতিসীমায় যদি তারা চালায় তাদের তো একটা নিশ্চয় টাইম লিমিট থাকে যে এই লাইনের মধ্যে পৌঁছাবো। এখন সে যদি রাস্তায় দাঁড়ায় যাত্রী উঠায় তাহলে সেই টাইম লিমিটে সে ওই স্পিডে কখনোই যেতে পারবে না। গণপরিবহনে যাত্রী সেবার মানবৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত মনে করেন এ বিশেষজ্ঞ। পরিবহন শ্রমিক, মালিক এবং যারা এই সাথে জড়িত রয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন শুধু বাণিজ্যিক দিকটাকেই খেয়াল না রাখে এবং তারা যেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টাকে মাথায় রাখে। ঈদে বাড়তি চাপ সামাল দিতে নানা পদক্ষেপের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের সুরক্ষা যতটুকু পারি আমরা করবো। সুরক্ষার জন্য আমরা আমরা মালিক শ্রমিক মিলেই একটা কমিটি করে দিয়েছি যে তারা যেন নির্বিঘ্নে ঈদ করতে বাড়ি যেতে পারে। বর্তমানে যাত্রী কম থাকলেও ঈদ যাত্রায় নৌপথেও যাত্রী বাড়বে বলছেন নৌযান মালিকরা। পূজা, ঈদ, এই পার্বণ, বিভিন্ন পার্বণে যাত্রী তো একটু বেশি হবেই, কিন্তু সেই আগের মতো আর সেই যাত্রী হবে না। আন্তজেলা পর্যায়ে 18টি রুটে বরিশালে যাত্রী পরিবহন করে বিভিন্ন বাস কোম্পানি। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল রুটে 8টি বিলাসবহুল লঞ্চ চলবে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। সংবাদ সকালে আরো থাকছে। রাজশাহী হকের 4 মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, সিইও সহ 3 জনের জামিন। 21 এপ্রিল মামলার পরবর্তী শুনানি নির্ধারিত। এক সময়ের ঐতিহ্যবাহী জমিদার কৃষ্ণশ্যাম কিশোর রায়ের পুকুর। 8 বছর আগে বুড়িগঙ্গা তীর ঘেঁষা বসিলার প্রাচীন এ পুকুর দখলে নেন গোলাম মাওলা মিয়ালাল। 11 কোটি মূল্যের এই খাস জমিতে ঘর তুলে ভাড়া তুলছেন তার 4 ছেলে। এ বিষয়ে খবর সংগ্রহে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। অবৈধ দখলদারিত্ব নিয়ে কিছুই জানেন না কেরানীগঞ্জের সহকারী ভূমি কমিশনার সজীব রহমানের ক্যামেরায় জান্নাতুল মোহনার রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকা তপ্ত নগরের তকমায় অনেক আগে থেকেই। যেদিকে চোখ যায় শুধু ভবন আর ভবন, ফাঁকে ফাঁকে গাছেরা উকি দিলেও জলাশয়ের ছিটে ফোটাও নেই। অথচ এ নগরী কিনা 4-4টি নদী দিয়ে ঘেরা, আছে প্রায় 450 পুকুর। কে বলবে কয়েক দশক আগেও ঢাকার পুকুরে দুরন্ত শৈশব কেটেছে অনেকের। শিশুরা করেছে জলকেলি, ক্লান্ত পথিক পুকুর পাড়ে বসে কাটিয়েছেন দুদণ্ড সময়। কিন্তু নগরায়ন এবং দখলদারদের পাল্লায় সেসব পুকুর আজ বিলীন। পুকুর খেকোদের ভয়ঙ্কর থাবা থেকে রেহাই পায়নি জমিদার কৃষ্ণশ্যাম কিশোর রায়ের পুকুরও। রাজধানীর মোহাম্মদপুরের ওয়াশপুর মৌজার বসিলায় কাগজে কলমে 22 শতক জমিতে সরকারি পুকুর হলেও বাস্তবে পুকুরের কোনো অস্তিত্বই নেই। স্যাটেলাইট ঘেঁটে পুকুরের অস্তিত্ব দেখা গেলেও বর্তমানে সেখানে গড়ে উঠেছে বসতবাড়ি। ভাওয়াল রাজার এ সম্পত্তি লুটিপুটে খাচ্ছেন দখলদাররা। হ্যাঁ, পুকুর ছিল, এটা বড় হয়েছে প্রায় 10 বছর ধরে। মিয়ালাল লিসানছে, লিসাইনা তারপরে বড় করে বাড়ি করে আনছে। সরকারি এ পুকুর দখল করে 8 বছর আগে বসতবাড়ি নির্মাণ করেন গোলাম মাওলা মিয়ালাল নামে এক ব্যক্তি, যার বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। এখন তার 4 ছেলে মুকুল, রিয়াজ, কবির হোসেন ওরফে মিরাজ ও হুমায়ুন সেখানকার বসতবাড়ি থেকে ভাড়া নেন।
পুকুরের পূর্ব দিকের 5 তলা বাড়িতেই থাকেন ভাইয়েরা, সেখান থেকেই চলে তদারকি। দেশ টিভির অনুসন্ধানের প্রথম দিন ছেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি, এমনকি বাসায় নেই বলে এক প্রকার বের করে দেন তাদের স্ত্রীরা। না আমি এসব বলতে পারি না, বুঝছেন। 4 ভাই ছিল, আমাদের দাদা দুলা রেখে গেছিল, এখন আমরা খাই না। ভাইদের মধ্যে সবার ছোট হুমায়ুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ওই জমিতে তার কোনো অংশ নেই বলে সাফ জানান। ওইখানে আমার নাই, এখন আমি যদি আরেকজন নাম বলি আমার খারাপ বলবে, তো আমার সাথে একটা ঝগড়া হবে। অনুসন্ধানের দ্বিতীয় দিনে বড় ছেলে মুকুলের সন্ধানে গেলে তার স্ত্রী চিৎকার শুরু করেন। মুকুলের ভয়ে অনেকে কথা বলতেও ভয় পান। এই খাস জমি বেদখল হলেও খবর নেই ভূমি অফিসের। কেরানীগঞ্জের সহকারী কমিশনারের সাথে কথা বললে দ্রুত উচ্ছেদের প্রতিশ্রুতি দেন। আপনাদের মারফত আমি জানতে পারলাম যে এটি বেদখল হয়ে আছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তাদের নির্দেশক্রমে আমি খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রাজুকের গাফিলতি ঢাকার জলাশয় দখলের মূল কারণ বলে মনে করেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। আপনার নামে থাকলেও কিন্তু আপনি ভরাট করতে পারবেন না, কিন্তু এইটাই কয়জনে এটা জানে। ভরাট করে যখনই রাজুকের কাছে গিয়েছে প্ল্যান পাসের জন্য, রাজুক এটা প্ল্যান পাস দিয়ে দিচ্ছে। উন্নত বিশ্ব যেখানে জলাশয়ের হাহাকারে ভোগে, সেখানে ধরিত্রী মায়ের আশীর্বাদ পুষ্ট হয়েও ঢাকার জলাশয় বিলীন হয়ে যাচ্ছে নষ্টদের দখলে। এভাবেই অবৈধ দখলে হারিয়ে যাচ্ছে ঢাকার পুকুরগুলো। যদিও কাগজে কলমে তা খাস জমি, তাহলে কি প্রশাসনের নাকের ডগায় ছুরি চালাচ্ছে পুকুর খেকোরা? দখল দূষণ থেকে মুক্তি পাক ঢাকার পুকুর, ঢাকা ফিরে পাক তার আদি সৌন্দর্য। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হকের করা 4টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমান ও তার ছেলে জারিফ আয়াজ হোসেন। একই সঙ্গে 21 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত রিশাদ অর্ণবের রিপোর্টে। কোম্পানির শেয়ারের অর্থ আত্মসাৎ ও ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ নিয়ে মামলা করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে সাজরে হক। গত 22 ফেব্রুয়ারি গুলশান থানায় ট্রান্সকমের 8 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কাগজ জালিয়াতির অভিযোগে 3টি মামলা করেন তিনি। এরপর গত 22 মার্চ নিজের ভাইকে হত্যার অভিযোগে আরেকটি মামলা করেন। মামলায় 3 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। আমাদেরকে 4টি মামলাতে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত 5000 টাকার বন্ডের সকলকে জামিন দিয়েছেন। 4 বছরের মধ্যে ওনারা কিন্তু কোনোদিনও এই ডিড অফ সেটেলমেন্ট নিয়ে কোনো কথা বলেন নাই। 4 বছর পরে এসে কথাগুলো বলছেন, অথচ আজকে যিনি সাজরে হক আসছেন মামলা ইনিশিয়েট করেছেন, উনি ওনার আয়কর ফাইলের মধ্যে ডিড অফ সেটেলমেন্টকে স্বীকৃতি দিয়েছেন। এই আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চতর আদালতে জামিন বাতিলের আবেদন করার কথা জানান বাদীপক্ষের আইনজীবী। ওনাদের বিরুদ্ধে জাল জালিয়াতি ডকুমেন্ট সৃজন এবং 10,000 কোটি টাকার সম্পত্তি থেকে বাদীকে এবং বাদীর ভাইকে বঞ্চিত করার জন্য হত্যা মামলা সহ জাল জালিয়াতি এবং সৃজন ডকুমেন্টস এবং স্টক এক্সচেঞ্জের শেয়ার 117 শেয়ার হস্তান্তরের জাল জালিয়াতি ডকুমেন্টসের তাদের বিরুদ্ধে 4টি মামলা অন্যান্য আছে। এবং হত্যা মামলার মধ্যে আমরা বলেছিলাম যে পিতার সম্পদ থেকে বঞ্চিত করার জন্য 10,000 কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত করার জন্য আমার এই ভাইকে হত্যা করা হয়েছে এবং পেপার তৈরি করা হয়েছে, কোর্ট অফ সেটেলমেন্টের ডকুমেন্টস তৈরি করা হয়েছে। তো আমরা এগুলো বলার পরেও মাননীয় আদালত তাদেরকে আদেশ দিয়েছেন জামিনের জন্য। আমরা এই আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উচ্চতর আদালতে যাব। ট্রান্সকম গ্রুপের টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ সহ ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ আনা হয় এই 4 মামলায়। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। 25 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড তাইওয়ান, নিহত অন্তত 8, আহত 8 শতাধিক। সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনে টানা 7 দিন ধরে অচল বুয়েট। ছাত্রদলের বক্তব্য প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে রাজনীতি চালুর দাবি জানিয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে উপাচার্য বরাবর চিঠি দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। টানা 6 দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলনে কার্যত অচল বুয়েট। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষা চলার কথা এ সময়।
তবে 28 মার্চের পর থেকে স্নাতক 5000 শিক্ষার্থীর বেশিরভাগই বর্জন করেছে পরীক্ষা। ক্যাম্পাস জুড়ে বুধবারও দিনভর পদচারণা ছিল না আন্দোলনরত শিক্ষার্থীদের, ছিল না কোনো প্রাণচাঞ্চল্য। মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিলেও বুধবার দিনভর আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। তবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অভিযোগ করেন আন্দোলন ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। অন্য কোনো সংগঠন যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনের দাবি এবং অবস্থানকে ঘোলাটে করার অপপ্রচেষ্টায় লিপ্ত হয়, তবে আমরা তাদেরকেও প্রত্যাখ্যান করব। আমরা আবারও সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আমাদের অবস্থান কোনো একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে। অতএব এটি করতে চায় এমন যে কোনো সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সমান এবং অনড়। এর আগে বিকেলে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের কাছে চিঠি দিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগ করেন। প্রেস বিংয়ের প্রেক্ষিতে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তাজনিত কারণে আজকে আমরা সকল ধরনের প্রমাণসহ বিভিন্ন গ্রুপগুলোতে যে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে নিয়ে যে বিভিন্ন থ্রেট তৈরি করা হচ্ছে, আমাদের পরিবারের কাছে আমাদের নিয়ে যে ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, সেইগুলো নিয়ে প্রমাণসহ আজকে আমরা ভিসি স্যারের কাছে একটি আবেদন দিয়েছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান ছাত্র রাজনীতির পক্ষের এসব শিক্ষার্থী। এর আগে সকালে বুয়েট ছাত্র রাজনীতির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অভিযোগ করেন বুয়েটের বর্তমান আন্দোলনের জন্য দায়ী ছাত্রলীগ। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে মনোভাব গড়ে উঠেছে, যে অপরাজনীতির বিরুদ্ধে যে একটি জনমত গড়ে উঠেছে, সেটির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র রাজনীতি চালু বা বন্ধের পক্ষে ছাত্রদলের অবস্থান কি, এমন প্রশ্ন এড়িয়ে রাজনীতি চালু হলে শিক্ষার্থীদের মনোভাব বিবেচনা করে কমিটি দেওয়ার কথা জানান নেতারা। এই হলগুলোতে গেস্ট রুম নির্যাতন এবং ক্যাম্পাসে যে এই সন্ত্রাস, চাঁদাবাদ, এগুলোর সাথে তো ছাত্রদল সহ বিরোধী মতের যে ছাত্র সংগঠন, তাদের ন্যূনতম দায়ভার নেই, ন্যূনতম সম্পৃক্ততা নেই। সেহেতু আমরা তো ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয়, কিন্তু ছাত্রলীগ যে ধরনের রাজনৈতিক চর্চা কায়েম করেছে এই দেশে ক্যাম্পাসগুলোতে, আমরা সেই অপরাজনীতির বিরুদ্ধে। ঈদের পরে শিক্ষার্থীদের উপস্থিতিতে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার কথাও জানান ছাত্রদল নেতারা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ সময় সারা দেশের প্রকৌশলীদের বঙ্গবন্ধুর আদর্শ ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কথা পারবো না, আপনি উপস্থিতি